আজ শহরের সবথেকে কোটিপতি মহিলা তার জামা কাপড়ের একটি শোরুম ওপেনিংয়ের জন্য স্টাফ সিলেকশন করছেন। ওনার কাছে প্রায় 7টি বড় বড় জামা কাপড়ের শোরুম ছিল, কিন্তু এই শোরুমটি তিনি সবথেকে বড় একটি শোরুম বানিয়েছিলেন, প্রায় 5 তলা। প্রতিটি ফ্লোরে ছিল নতুন নতুন আকর্ষণ। কোনো ফ্লোরে শাড়ি, কোনো ফ্লোরে আবার শুধুমাত্র ম্যানস ওয়্যার, আবার কোথাও পার্টি ওয়্যার রয়েছে, কোথাও এথনিক ওয়্যার, তো কোথাও শুধু বাচ্চাদেরই কালেকশন অর্থাৎ কিডস ওয়্যার রয়েছে। আর আজ এই শপিং মলটির স্টাফ সিলেকশনের ইন্টারভিউ চলছে। ম্যাডাম ও তার সহকর্মীরা ইন্টারভিউ নিচ্ছেন। তখনই এক ব্যক্তি ইন্টারভিউ হলে প্রবেশ করলেন, কিন্তু ম্যাডাম যখনই সেই ব্যক্তির দিকে তাকালেন তখন তিনি হঠাৎ করে খুব ভাবুক হয়ে পড়লেন। ওনার শরীরটা কেমন খারাপ করতে লাগলো, ওনার চোখের কোণায় জল জমে গেল। উনি নিজের স্টাফকে বলতে লাগলেন, তুমি ইন্টারভিউটা দেখে নাও, আমি একটু পরে আসছি। এমনটা বলেই ম্যাডাম ইন্টারভিউ হল থেকে বেরিয়ে গেলেন, আর অন্যান্য সদস্যরা সেই ব্যক্তির ইন্টারভিউ নিতে থাকলো। এদিকে ম্যাডাম হঠাৎ করেই খুব অস্বস্তি বোধ করছিলেন। ওনার শরীরের ভেতরটা কেমন যেন আনচান আনচান করছিল। মনে হচ্ছিল যেন এক্ষুনি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ওখান থেকে তিনি চলে যান, কিন্তু এমনটা তিনি করতে পারছিলেন না। ওনার উপরে আজ অনেক বড় একটি দায়িত্ব ছিল। ম্যাডাম ইন্টারভিউ হলের বাইরের লবিতে হাঁটাহাঁটি করতে লাগলেন। তখনই ইন্টারভিউ হল থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে বলল, ম্যাডাম, ওই লোকটার ইন্টারভিউ হয়ে গেছে। আমাদের শপিং মলের বাইরের যে দারোয়ানের প্রয়োজন, তাকে ওই দারোয়ানের পোস্টে কি আমরা রাখতে পারি? তখনই ম্যাডাম বলতে লাগলেন, আমি কিছুক্ষণ ভেবে দেখছি, তারপর তোমাকে জানাচ্ছি। তুমি যাও, ভেতরেই লোকটাকে বসতে বলো, ওকে এখনই বাইরে বেরোতে বলবে না। এদিকে ম্যাডাম বারবার করে লবিতে পায়চারি দিচ্ছিলেন এবং কিছু একটা ভেবে চলেছিলেন। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর ম্যাডাম সিদ্ধান্ত নিলেন যে ওই ছেলেটিকে শপিং মলের বাইরের দারোয়ান হিসেবে নিযুক্ত করা হবে। এমনটা ভেবেই তিনি নিজেকে শক্ত করলেন এবং ইন্টারভিউ হলে পৌঁছলেন। ইন্টারভিউ হলে পৌঁছে তিনি সেই ব্যক্তিকে বলতে লাগলেন, দেখুন, শপিং মলের ডোর কিপার হিসেবে রাখতে পারি, কিন্তু তার জন্য আমাদের কিছু শর্ত আছে। আপনার এই চাকরিতে 5 বছরের কন্ট্রাক্ট হবে, আর এই 5 বছরের মধ্যে আপনি কিন্তু চাকরি ছেড়ে কোথাও যেতে পারবেন না। প্রতি মাসে আমরা আপনাকে 15,000 টাকা স্যালারি দেব। দেখুন, আপনি যদি রাজি থাকেন তাহলে এই কন্ট্রাক্ট পেপারে আপনি সাইন করুন, আর তারপরে কাল থেকেই আপনি এই শপিং মলের কাজ শুরু করে দিতে পারেন। তখনই সেই ব্যক্তি বলতে লাগলো, ঠিক আছে ম্যাডাম, আমি এতে রাজি আছি। এমনটা বলে সেই ব্যক্তি ওই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিল। কিন্তু কন্ট্রাক্ট পেপারে সাইন করার পর ম্যাডাম সেই ব্যক্তিকে নিজের আসল পরিচয় বললেন। সেই ব্যক্তি যখন ম্যাডামের আসল পরিচয় জানতে পারল, তখন তার হাত পা ঠান্ডা হয়ে আসলো। সে অবাক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়েছিল। সেটা বিশ্বাস করতে পারছিল না যে এই হলো সেই ব্যক্তি যাকে সে একদিন এত অত্যাচার করেছে, এত অপমানিত করেছে। তাহলে বন্ধুরা, কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ? চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। শ্রেয়সী মালদার একটি ছোট্ট গ্রামের সাধারণ পরিবারের মেয়ে। তার বাবা সামান্য ক্ষেত মজুরের কাজ করেন, তার মাও লোকের বাড়িতে কাজ করে নিজেদের জীবিকা চালায়। শ্রেয়সী আর তার বোন দুজনে স্কুলে পড়াশোনা করে। শ্রেয়সী এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছে, আর তার বোন এবার মাধ্যমিক দেবে। শ্রেয়সী পড়াশোনায় খুব ভালো ছিল। প্রতি বছর সে প্রথম অথবা দ্বিতীয় স্থান অধিকার করত, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করার পরও তার বাবা মা তাকে আর পড়াতে চাইলেন না। তারা ভাবতে লাগলেন, মেয়ে তো উচ্চ মাধ্যমিক পাশ করে ফেলেছে, এখন তার বিয়ে দিয়ে দেওয়া উচিত। এমনটা ভেবেই তার বাবা মা শ্রেয়সীকে অজয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। আসলে শ্রেয়সীর বাবা আর অজয়ের বাবা একে অপরের ভালো বন্ধু ছিল, কিন্তু কিছুদিন আগেই অজয়ের মা মারা গেছিল। তাই অজয়ের বাবা চাইছিলেন যে তার ছেলেকে যেন তিনি বিয়ে দিয়ে দেন, যাতে বাড়িতে বৌমা আসে এবং বাড়ির হাল ধরতে পারে। বাড়িতে শুধুমাত্র দুজন ব্যক্তি, অজয় এবং তার বাবা।
তাই শ্রেয়সীর বাবা মনে করলেন যে শ্রেয়সী হয়তো সেই বাড়িতে বিয়ে করে গেলে খুব সুখে থাকতে পারবে। এমনটা ভেবেই তিনি শ্রেয়সীর বিয়ে অজয়ের সঙ্গে দিয়ে দিলেন। কিন্তু অজয় তো একটি সাধারণ কোম্পানিতে চাকরি করত। মাস গেলে তার মাইনে ছিল মাত্র 12,000 টাকা। বিয়ের প্রথম প্রথম শ্রেয়সী আর অজয় একে অপরের সঙ্গে খুব ভালোভাবেই সময় কাটাচ্ছিল। অজয় শ্রেয়সীকে খুব ভালোবাসত। তবে বিয়ের 15 দিন যেতে না যেতেই শ্রেয়সী এটা বুঝতে পারল যে অজয়ের মধ্যে অনেক খারাপ অভ্যাস রয়েছে। অজয় প্রতিদিন রাত্রে ড্রিঙ্ক করে বাড়ি ফিরত। এছাড়াও ওর ফোনে প্রায়ই বিভিন্ন রকম মেয়েদের ফোন আসতো। শ্রেয়সী এই সমস্ত কিছু দেখে খুব অবাক হলো। সে তার শ্বশুরমশাইকেও এই সমস্ত কিছু জানালো। সে বলতে লাগলো, দেখুন বাবা, আপনার ছেলে প্রতি রাত্রে ড্রিঙ্ক করে বাড়িতে ফেরে, আর এটা তো ভালো কথা নয়। এমনিতেই সে এত কম উপার্জন করে, তারপর যদি সে এইভাবে টাকা পয়সাগুলো খরচা করতে থাকে, তাহলে আমরা আমাদের নতুন জীবন কিভাবে শুরু করব বলুন। শ্রেয়সীর কথা মতো অজয়ের বাবা একদিন বিকেলে অজয়কে ডেকে বলতে লাগলেন, দেখ বাবা অজয়, এখন বাড়িতে বৌমা এসেছে, এখন তুই আর এই সমস্ত কিছু করিস না। এই সমস্ত খারাপ অভ্যাসগুলো এবার ত্যাগ করে দে। দেখ, বৌমা খুব ভালো মেয়ে, ও চায় আমাদের সংসারটাকে গুছিয়ে নিতে, কিন্তু তুই যদি ওকে সাহায্য না করিস তাহলে কিভাবে হবে। সেদিন শ্রেয়সীর কাছে অজয়ের আরও একটা রূপ চোখে পড়ল। সেদিন অজয় তার বাবাকে উল্টো পাল্টাভাবে বকাবকি করতে লাগলো এবং তার বাবাকে মারতে গেল। শ্রেয়সী অজয়ের এই রূপ দেখে তো হতবাক হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, যেই ছেলে নিজের বাবাকে সম্মান করে না, সে আমাকে কিভাবে সম্মান করবে। সেদিন রাত্রে অজয় ঘরে ঢোকার পর শ্রেয়সীকে অনেক মারধর করেছিল। তখনই শ্রেয়সী অজয়কে বলতে লাগলো, দেখো, আমি তো তোমাকে কোনো খারাপ কথা বলছি না, তুমি কেন আমার গায়ে হাত তুলছো? আমি শুধু বলতে চাই তুমি এইভাবে মদ্যপান করে বাড়িতে এসো না। এছাড়াও তোমার ফোনে প্রায় বিভিন্ন রকম মেয়েদের ফোন আসে। তুমি বলো এরা তোমার অফিস কলিগস, কিন্তু এমনটা করলে কিভাবে চলবে? তুমি এত কম টাকা উপার্জন করো, তার উপরে আবার তুমি এতগুলো টাকা খরচা করে আসো প্রতিদিন। এইভাবে আমাদের সংসার তো চলতে পারে না। আর তোমার বাবাও তো অসুস্থ হচ্ছেন, উনি এখন আর খেতে কাজ করতে পারেন না। তখনই অজয় শ্রেয়সীর চুলের মুঠি ধরে বলতে লাগলো, যেমন বাড়ির বউ তেমনি বউ হয়ে থাকবি, বেশি বড় বড় কথা বলতে আসবি না। এমনটা বলে সে শ্রেয়সীকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিল। সেদিন রাত্রে শ্রেয়সী সারা রাত ঘুমাতে পারেনি। সকাল হতেই সে তার বাবাকে ফোন করে সমস্ত ঘটনা জানালো। তখনই তার বাবা বলতে লাগলো, দেখ মা, বিবাহিত জীবনে এই সমস্ত ছোটোখাটো ঝামেলা তো আসতেই থাকে। দেখ, তোর মার আর আমার মধ্যেও তো অনেক ঝামেলা হয়, অশান্তি হয়। তা বলে কি আমরা একে অপরের থেকে আলাদা হয়ে গেছি? আর দেখ মা, তোর একটা ছোট বোন আছে। এইভাবে বিয়ের কয়েকদিনের মধ্যেই যদি তুই বাড়িতে চলে আসিস, তাহলে তোর ছোট বোনের বিয়ে কিভাবে দেব আমরা? আমরা গ্রামের মানুষ, গ্রামের 10টা মানুষ 10 রকম কথা বলবে। এমনটা করিস না, তুই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর। বাবা মার কথা মতো শ্রেয়সী ভাবতে লাগলো, কয়েকদিন গেলে হয়তো অজয় ঠিক হয়ে যাবে। কিন্তু এইভাবেই দেখতে দেখতে 3টে বছর কেটে গেল, কিন্তু অজয় নিজের অভ্যাস পরিবর্তন করলো না। বন্ধুরা, শ্রেয়সীকে দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু অজয়ের কাছে শ্রেয়সীর সৌন্দর্যের কোনো মূল্য ছিল না। যেহেতু সে শহরে চাকরি করত, তাই শহরের মেয়েদেরই তার খুব বেশি পছন্দ হতো। তাদের আদব কায়দা, তাদের হাঁটাচলা, কথাবার্তা, এই সমস্ত কিছুই অজয়ের মন জয় করে নিত। অজয় প্রায়ই তার নতুন নতুন অফিস কলিগসদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ত। দীর্ঘ 3 বছর যাবৎ শ্রেয়সী শুধু অজয়কে বুঝিয়ে চলেছিল। সে প্রতিদিন অজয়কে বলতো, দেখো অজয়, তুমি এমনটা করো না। তুমি যদি এইভাবে আমার সঙ্গে অত্যাচার করতে থাকো, তাহলে আমি কিভাবে এই সম্পর্কে টিকে থাকবো? তুমি তো আমাকে একবারের জন্য সম্মান করো না, আমাকে ভালোবাসো না। কিন্তু অজয় শ্রেয়সীর কোনো কথায় কোনো পাত্তাই দিত না। অজয় উল্টো শ্রেয়সীকে বলতে থাকতো, তুই যাবিটা কোথায়? তোর বাবা মাও তো তোকে নিজের বাড়িতে নেবে না, যাওয়ার কোনো জায়গা নেই তোর, বুঝলি? যেখানে আছিস সেখানেই থাক, এত বড় বড় কথা বলিস না। এমনই একদিন সকালবেলা যখন শ্রেয়সী অজয়ের জন্য টিফিন বানাচ্ছিল, হঠাৎ করেই তার গ্যাস ওভেনটি কোনোভাবে বাস্ট করে এবং
শ্রেয়সী গুরুতরভাবে আহত হয়। শ্রেয়সী মাটিতে পড়ে চিৎকার করতে থাকে। শ্রেয়সীর চিৎকার শুনে সঙ্গে সঙ্গে অজয় এবং শ্রেয়সীর শ্বশুরমশাই রান্নাঘরে আসলেন। তারা দেখলেন গ্যাস ওভেনটি দাউ দাউ করে জ্বলছে এবং শ্রেয়সী মাটিতে পড়ে ছটফট করছে। তাড়াহুড়ো করে শ্রেয়সীকে হসপিটালে ভর্তি করা হলো। অতি শীঘ্রই তার চিকিৎসা শুরু করে দেওয়া হলো। অজয় শ্রেয়সীর বাপের বাড়িতে ফোন করল এবং সমস্ত ঘটনা বলল। কিছুক্ষণের মধ্যে শ্রেয়সীর মা বাবা আর বোনও সেখানে চলে আসলো। ডাক্তারবাবু অজয়কে বলতে লাগলেন, দেখুন, তেল ছিটকে আসার কারণে আপনার স্ত্রীর মুখের একটা সাইড কিন্তু কিছুটা আহত হয়েছে। এছাড়াও চোখের কতটা কি হয়েছে এখনই আমরা বলতে পারছি না, তবে আমাদের মনে হয় চোখটাও একটু আহত হয়েছে। কিছুদিনের মধ্যেই শ্রেয়সীর অবস্থা একটু ভালো হলো। ডাক্তারবাবু শ্রেয়সীর মুখের একটা সাইড ব্যান্ডেজ করে রেখেছিলেন। যখনই ব্যান্ডেজ খোলার দিন আসলো, ডাক্তারবাবু শ্রেয়সীকে বলতে লাগলেন, আচ্ছা শ্রেয়সী, দেখো তো তুমি চোখে ঠিকভাবে দেখতে পাচ্ছ কি না। তখনই শ্রেয়সী ডাক্তারবাবুকে জানালো যে ডাক্তারবাবু, আমি এক চোখে কিছু দেখতে পারছি না। তখন ডাক্তারবাবুরা শ্রেয়সীর চোখ আবারও পরীক্ষা করলেন এবং তার থেকে জানা গেল শ্রেয়সীর একটা চোখ খুব ভালোভাবেই ড্যামেজ হয়েছে। তখনই ডাক্তারবাবু অজয়কে বলতে লাগলেন, দেখুন, আপনার স্ত্রীর একটা চোখ বেশ ভালোভাবেই ড্যামেজ হয়েছে। এমনটা নয় যে এই চোখ কখনো ভালো হবে না, তবে এর চিকিৎসা খুবই খরচা সাপেক্ষ। এছাড়াও আপনার স্ত্রীর মুখের একটা অংশ একবার প্লাস্টিক সার্জারি করতে হবে, তা না হলে এটা আবার আগের মতো স্বাভাবিক রূপে আসবে না। অজয় যখন ডাক্তারের মুখে কথা শুনল তখন সে খুব অবাক হয়ে গেল। সে ডাক্তারবাবুকে বলতে লাগলো, ডাক্তারবাবু, আমার এতটা ক্ষমতা নেই যে আমি ওর চিকিৎসা করতে পারি, আপনি ওকে ডিসচার্জ করে দিন। অজয়ের কথা মতো ডাক্তাররা শ্রেয়সীকে ডিসচার্জ করে দিল। অজয় শ্রেয়সীকে নিয়ে বাড়িতে তো চলে আসলো, কিন্তু বাড়িতে আসার পর তার অত্যাচার আরও বেড়ে গেল। এখন অজয় আর শ্রেয়সীর মুখ পর্যন্ত দেখতে চায় না। প্রতিদিন সে শ্রেয়সীর উপরে অত্যাচার করে। শ্রেয়সী যদি কিছু বলতে চায় তাহলে অজয় বলতে থাকে, তোর মতো কানা বউকে বাড়িতে রেখেছি, এটাই তোর ভাগ্য ভালো, বুঝলি? এতদিনে যে তোকে বাড়ির থেকে তাড়িয়ে দিইনি, এটাই তোর ভাগ্য। এমনিতেই তো অজয় শ্রেয়সীকে কখনো নিজের স্ত্রীর মর্যাদা দেয়নি। সবসময় সে তাকে অবহেলা করেছে, তার উপর অত্যাচার করেছে। তার উপরে এখন আবার তার চোখটা নষ্ট হয়ে গেছে, তাকে দেখতেও আর আগের মতো অত সুন্দর নয়। কয়েক মাস অজয় শ্রেয়সীকে নিজের বাড়িতে রাখলো, কিন্তু 3-4 মাস যাওয়ার সঙ্গে সঙ্গেই অজয়ের ব্যবহার আরও বেশি রুক্ষ হতে থাকলো। একদিন অজয় শ্রেয়সীকে বলতে লাগলো, দেখো, আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না। তোমার মতো মেয়েকে বিয়ে করে আমি কিভাবে নিজের জীবনে খুশিতে থাকবো? এর থেকে ভালো হয় তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। কয়েকদিনের মধ্যেই অজয় শ্রেয়সীকে ডিভোর্স পেপার ধরিয়ে দিল। শ্রেয়সীরও কিছু করার ছিল না, কারণ তার সঙ্গ নেওয়ার মতো অথবা তার পাশে দাঁড়ানোর মতো তো কেউ নেই। তার বাবা মা কখনই তার সঙ্গ দেয়নি অথবা তাকে আপন করে নেয়নি। সবসময় তারা এটাই বলে গেছে, দেখ, বিয়ের পর মেয়েদের আসল বাড়ি হলো তার শ্বশুর বাড়ি। তারা সবসময় শ্রেয়সীকে মানিয়ে নিতে বলেছে, সবসময় বলেছে, তুই যদি এখন আবার বাড়ি ফিরে আসিস তাহলে তোর বোনের বিয়ে হবে না। আমরা গ্রামের মানুষ, গ্রামের লোক 10 রকম 10টা কথা বলবে। এছাড়াও যে মানুষটা কখনোই শ্রেয়সীকে ভালোবাসেনি, তাকে সম্মান করেনি, সেই মানুষটার সঙ্গে থাকা আর না থাকা একই ব্যাপার। এমনটা ভেবেই শ্রেয়সীও ডিভোর্স পেপারে সাইন করে দিল। তারপর একটা ছোট্ট ব্যাগে নিজের কিছু জামা কাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। কিন্তু শ্রেয়সী ঘর থেকে তো বেরিয়ে পড়েছিল, তবে সে কোথায় যাবে, কি করবে সেটা তার জানা ছিল না। বাড়িতে সে যেতে পারতো না, কারণ তার বাবা মা তাকে অনেক আগেই বলেছিল যে বিয়ের পর মেয়ের আসল বাড়ি হলো তার শ্বশুর বাড়ি। শ্রেয়সী ভাবতে লাগলো, এখন সে কোথায় যাবে, কি করবে। সে ভাবতে লাগলো, এমন জীবন থাকার থেকে তো না থাকা অনেক ভালো। এমনটা ভাবতে ভাবতেই শ্রেয়সী রোডের মাঝখান থেকে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করেই একটি গাড়ির সঙ্গে শ্রেয়সীর ধাক্কা লাগলো এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর শ্রেয়সীর যখন জ্ঞান আসলো তখন সে দেখল সে একটি বিশাল বড় বাড়িতে রয়েছে। বাড়ির চারপাশে ঝাঁ চকচকে পরিবেশ।
শ্রেয়সী তখন বিছানায় শুয়েছিল। হঠাৎ করেই সে ধরপড়িয়ে উঠে বসল। সে ঘরের চারপাশটা ভালোভাবে খুঁজতে লাগলো। সে দেখল সেখানে কেউই ছিল না। কিছুক্ষণ বিছানায় বসে অপেক্ষা করার পর একজন বয়স্ক বৃদ্ধা ঘরের ভিতর প্রবেশ করলেন। শ্রেয়সী তখন সে বৃদ্ধা মহিলাকে দেখে জিজ্ঞেস করতে লাগলো, মা, আমি এখানে কিভাবে আসলাম? আপনি কে? তখনই সে বৃদ্ধা বলতে লাগলো, দেখো মা, আমার গাড়ির সঙ্গে তোমার ধাক্কা লেগেছিল, আর ধাক্কা লাগার পর তুমি সেখানেই অজ্ঞান হয়ে গেছিলে। তাই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি তোমার চিকিৎসা করার জন্য। কিছুক্ষণ আগেই ডাক্তার তোমাকে দেখে গেছেন, তুমি পুরোপুরি সুস্থ আছো, তোমার কিছুই হয়নি। আর কিছুক্ষণ বিশ্রাম করো, তারপর তুমি আবার নিজের বাড়িতে চলে যেও। বৃদ্ধার মুখে যখন শ্রেয়সী বাড়ির কথা শুনল, তখন তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এদিকে সে বৃদ্ধা যখন দেখল যে শ্রেয়সী ওইভাবে কাঁদছে, তখন সে বৃদ্ধা শ্রেয়সীকে জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার মা, তুমি এইভাবে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তখনই শ্রেয়সী সেই বৃদ্ধাকে নিজের সমস্ত বৃত্তান্ত শোনালো। সে বলতে লাগলো কিভাবে তার মা বাবা তাকে অজয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর কিভাবে অজয় প্রতিদিন তার সঙ্গে ঝগড়াঝাটি করত, তার সঙ্গে অশান্তি করত, কিভাবে তার অ্যাক্সিডেন্ট হলো, আর অজয় তার সঙ্গে তারপর কি কি ঘটনা ঘটালো। এই সমস্ত কথাই শ্রেয়সী সেই বৃদ্ধাকে জানাতে লাগলো। আসলে সেই বৃদ্ধা ছিলেন একজন বিশাল বড় গার্মেন্টস কোম্পানির মালকিন। ওনার স্বামী 2 বছর আগেই মারা গেছেন। ওনার ছেলে ব্যাঙ্গালোরের ওনাদের কোম্পানির দেখাশোনা করেন। এক কথায় বলতে গেলে বৃদ্ধা কোটিপতি মহিলা, কিন্তু উনি বাড়িতে একাই থাকেন। ওনার কাছে অনেক চাকর বাকর আছে ঠিকই, কিন্তু আপন বলতে কেউই ওনার পাশে থাকে না। বৃদ্ধা যখন শ্রেয়সীর মুখে তার দুঃখের কথা শুনলেন, তখন তিনি শ্রেয়সীকে বলতে লাগলেন, দেখো মা, আমি এই বাড়িতে একাই থাকি, তুমি যদি চাও তাহলে তুমি আমার সঙ্গে এখানে থাকতে পারো। শ্রেয়সী বৃদ্ধার মুখে এই কথা শুনে তার সামনে 2 হাত জোর করে বলতে লাগলো, মা, তুমি যদি আমাকে এখানে থাকার অনুমতি দাও তাহলে তুমি আমার অনেক উপকার করবে। আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। তখন বৃদ্ধা শ্রেয়সীর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, কেউ নেই কেন বলছিস? আজকে থেকে আমি তোর মা, তুই আমার কাছেই থাকবি। তারপর থেকে শ্রেয়সী শান্তিপ্রিয়া দেবীর সঙ্গেই থাকতে লাগলো। আস্তে আস্তে শ্রেয়সী শান্তিপ্রিয়া দেবীর বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে লাগলো এবং তার কাজে সাহায্য করতে লাগলো। সে শান্তিপ্রিয়া দেবীর অনেক যত্ন করত, অনেক দেখাশোনা করত। প্রতিদিন যখন শান্তিপ্রিয়া দেবী ফ্যাক্টরিতে যেতেন, শ্রেয়সীও তার সঙ্গেই ফ্যাক্টরিতে যেত। এমনই একদিন শ্রেয়সী যখন শান্তিপ্রিয়া দেবীর সঙ্গে ফ্যাক্টরিতে পৌঁছলো, সে এটা বুঝতে পারলো যে ফ্যাক্টরিতে কিছু গোলমাল চলছে। আসলে ফ্যাক্টরিতে যে সমস্ত জামা কাপড় তৈরি করা হতো তার অধিকাংশটাই ফ্যাক্টরির ম্যানেজার বাইরে কম দামে বিক্রি করে দিত এবং তার থেকে সে নিজে প্রফিট করত। শ্রেয়সী ম্যানেজারের এই কারচুপি ধরে ফেলেছিল। তখন সে শান্তিপ্রিয়া দেবীকে ম্যানেজারের এই কারচুপির কথা সমস্ত কিছুই জানালো। যখন শান্তিপ্রিয়া দেবী সমস্ত বিষয়ে খুঁটিয়ে দেখলেন, তখন ইনি বুঝতে পারলেন যে ওনার ব্র্যান্ডের জিনিসপত্র বাইরে ম্যানেজার কম দামে বিক্রি করে, যার ফলে ওনার ব্র্যান্ডের বড়সড় ক্ষতি হচ্ছিল। শ্রেয়সীর এই বিচক্ষণতা দেখে শান্তিপ্রিয়া দেবী শ্রেয়সীকে ওই কোম্পানির ম্যানেজার হিসেবে নিযুক্ত করলেন। শান্তিপ্রিয়া দেবী এটা ভালো মতোই জানতেন যে শ্রেয়সী উচ্চ মাধ্যমিক পাশ করেছে আর সে পড়াশোনাতেও খুব ভালো ছিল, তাই হিসেব নিকেশের কাজও সে খুব ভালো মতোই জানত। দেখতে দেখতেই শ্রেয়সী শান্তিপ্রিয়া দেবীর ব্যবসার অধিকাংশ ভার বহন করতে লাগলো। এমনই একদিন শান্তিপ্রিয়া দেবী শ্রেয়সীকে বলতে লাগলেন, দেখো মা, আমি চাই তুমি ভালো মতো করে ব্যবসায় মন দাও, আর তার জন্য তোমার পুরোপুরি সুস্থ হওয়া প্রয়োজন। তাই আমি তোমার জন্য একজন ভালো ডাক্তারের সঙ্গে কথা বলেছি। আজ সন্ধ্যাতেই তোমার সেই ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। সন্ধ্যাবেলা শ্রেয়সী আর শান্তিপ্রিয়া দেবী ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তার যখন শ্রেয়সীর চোখ পরীক্ষা করলো, তিনি জানতে পারলেন যে তার চোখ ঠিক হতে পারে, কিন্তু এই চিকিৎসা অনেক খরচা সাপেক্ষ। যখন ডাক্তার শান্তিপ্রিয়া দেবীকে এই কথা জানালেন, তখন তিনি বলতে লাগলেন, যতই খরচা লাগুক না কেন আমি সেটা দেব, আপনি শুধু শ্রেয়সীর চোখটা ঠিক করে দিন। কয়েক সপ্তাহের মধ্যেই শ্রেয়সীর চোখের অপারেশন করা হলো এবং
কিছুদিনের মধ্যেই শ্রেয়সী আবারও আগের মতো চোখে দেখতে শুরু করলো। কালক্রমে তার প্লাস্টিক সার্জারিও হলো এবং তাকে দেখতে একেবারে আগের মতো হয়ে গেল। শ্রেয়সী যখন পুরোপুরি সুস্থ হয়ে গেল তখন সে শান্তিপ্রিয়া দেবীর ব্যবসাকে আরও বেশি বড় করার দিকে মন দিল। শান্তিপ্রিয়া দেবীর আগে শুধুমাত্র গার্মেন্টসের ফ্যাক্টরি ছিল, কিন্তু শ্রেয়সী শান্তিপ্রিয়া দেবীকে বলতে লাগলো আজকাল শপিং মলের খুব প্রচলন উঠেছে, তাই তারা যদি তাদের নিজেদের ব্র্যান্ডের একটি করে শপিং মল বিভিন্ন শহরে খুলতে পারে তাহলে তাদের ব্যবসা আরও বেশি রমরমা চলবে। শান্তিপ্রিয়া দেবী শ্রেয়সীর কথায় একমত হলেন এবং শ্রেয়সীকে তার ব্যবসার অধিকাংশ কার্যভার বহন করতে বললেন। এদিকে শ্রেয়সী ব্যবসা দেখার সঙ্গে সঙ্গে নিজের পড়াশোনাও চালিয়ে গেল এবং সে প্রাইভেটে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলল। শ্রেয়সী বিভিন্ন শহরে তাদের ব্র্যান্ডের একটি করে শপিং মল খুলল এবং তাতে বিভিন্ন ধরনের কালেকশন রাখা শুরু করলো। এভাবেই দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। শ্রেয়সী এখন আর আগের মতো নয়, তাকে দেখতে একেবারে অন্যরকম হয়ে গেছে। তার চাল চলন, তার বেশভূষা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। গ্রামের ওই সাধারণ মেয়েটি এখন শহরের মডার্ন এবং শিক্ষিত মেয়েতে পরিণত হয়েছে। তার চাল চলন, কথাবার্তা, হাবভাব সমস্ত কিছুই পরিবর্তন হয়ে গেছে। এই 5 বছরের মধ্যে শান্তিপ্রিয়া দেবী আর শ্রেয়সীর সম্পর্ক মা মেয়ের সম্পর্কে পরিণত হয়েছিল। শান্তিপ্রিয়া দেবী শ্রেয়সীকে ছাড়া আর কিছুই ভাবতে পারতেন না। এদিকে শান্তিপ্রিয়া দেবীর ছেলে যে ব্যাঙ্গালোরে তাদের ব্যবসার দেখাশোনা করছিল সে হঠাৎই দেশে আসার সিদ্ধান্ত নিল, কারণ শান্তিপ্রিয়া দেবী সম্রাটের বিয়ে দিতে চাইছিলেন। তিনি চেয়েছিলেন যেন সম্রাট একটি ভালো মেয়ে দেখে বিয়ে করে। শান্তিপ্রিয়া দেবী যখন সম্রাটকে নিজের মনের কথা জানালেন তখন সম্রাটও তার মায়ের কথায় রাজি হয়ে গেল, কারণ এত বছর বাড়ির বাইরে থাকার পর তারও নিজের বাড়িতে নিজের মায়ের কাছে থাকার ইচ্ছে হচ্ছিল। ব্যাঙ্গালোরের কোম্পানির কার্যভার সে তার এক বিশ্বস্ত ম্যানেজারের হাতে তুলে দিয়ে দেশে ফিরে আসলো। আজ 5 বছর পর সম্রাট বাড়িতে ফিরতে চলেছিল। শান্তিপ্রিয়া দেবী শ্রেয়সীকে নিয়ে সম্রাটকে আনার জন্য এয়ারপোর্টে গেলেন। এদিকে সম্রাট যখন এয়ারপোর্ট থেকে বাইরে বেরোলো সে দেখল যে তার মা তার জন্য দাঁড়িয়ে রয়েছে। সম্রাট দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরল। শান্তিপ্রিয়া দেবীও সম্রাটের মাথায় হাত বুলিয়ে তাকে আদর করতে লাগলেন। এদিকে শ্রেয়সী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত দৃশ্যই দেখছিল। মা ছেলেকে এইভাবে ভাবুক হয়ে যেতে দেখে শ্রেয়সীর চোখ থেকেও জল বেরিয়ে আসলো। সেদিন শ্রেয়সীর সঙ্গে সম্রাটের প্রথম দেখা হয়েছিল। সম্রাট শ্রেয়সীকে প্রথম দেখতেই তাকে ভালোবেসে ফেলেছিল। আসলে শ্রেয়সীকে দেখতে তো এমনিতেই খুব সুন্দরী ছিল, তারপরে তার স্বভাবও খুব নম্র সভ্য ছিল। তাই প্রথম দেখাতেই সম্রাট শ্রেয়সীকে মনে মনে খুব পছন্দ করতে লাগলো। এদিকে এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পর শ্রেয়সী শান্তিপ্রিয়া দেবীকে বলতে লাগলো, মা, আমাদের মালদায় যে শপিং মলটা হবে সেই শপিং মলের জন্য কিন্তু আমাদের স্টাফের প্রয়োজন। এটি কিন্তু অনেক বড় একটি শপিং মল। তখনই শান্তিপ্রিয়া দেবী সঞ্জয়কে বলতে লাগলেন, দেখ বাবা, এখন তো তুই চলে এসেছিস, তুই শ্রেয়সীর সঙ্গে মিলে এই সমস্ত কিছু দেখাশোনা কর। দেখ, আমার অনেক বয়স হয়েছে, এখন আর এইসব কাজবাজ আমার ভালো লাগে না। তখনই সম্রাট শ্রেয়সীকে বলতে লাগলো, দেখো শ্রেয়সী, আমার অবর্তমানে তুমি এই ব্যবসাটাকে যত বড় করেছো এটা খুবই প্রশংসনীয়। তাই আমি তোমার উপরে সম্পূর্ণ ভরসা করছি। তুমি যেমনটা ভালো মনে করো তেমনটাই করো। কালই আমি পেপারে খবর ছাপিয়ে দিচ্ছি যে শপিং মলের জন্য স্টাফের প্রয়োজন এবং তার জন্য পরশু থেকেই ইন্টারভিউ নেওয়া শুরু হবে। শ্রেয়সী তখন সম্রাটের কথায় সম্মতি জানালো এবং পরদিন সকালেই পেপারে খবর ছাপা হলো। এদিকে শ্রেয়সীর অজয়কে ছেড়ে চলে যাওয়ার পর থেকে অজয়ের দিন 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 খারাপ হতে চলেছিল। সে আরও বেশি করে মদ্যপান করা শুরু করলো এবং বিভিন্ন রকম মহিলাদের সঙ্গে সম্পর্কে লিপ্ত হওয়া শুরু করলো। এইভাবেই দিনের পর দিন অফিস কলিগসদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে তার বস তাকে চাকরি থেকে ছাঁটাই করে দিল। এদিকে অজয়ও পাগলের মতো হন্যে হয়ে চাকরির খোঁজ করছিল। তখনই সে জানতে পারল যে মালদায় বড় একটি শপিং মল খোলা হচ্ছে এবং সেখানে স্টাফের প্রয়োজন। এটা জানার পর অজয় সেখানে ইন্টারভিউ দিতে চলে গেল।
অজয় যখন ইন্টারভিউ হলে পৌঁছলো তখন শ্রেয়সী অজয়কে দেখা মাত্রই অবাক হয়ে গেল। তার হাত পা যেন কাঁপতে লাগলো। তার পুরনো দিনের সমস্ত স্মৃতি চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে উঠতে লাগলো। কিভাবে অজয় তার উপর অত্যাচার করেছিল, কিভাবে তাকে ডিভোর্স দিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল, কিভাবে সে জীবনে এতটা সংগ্রাম করে আজকে এই পর্যায়ে পৌঁছেছে, সমস্ত কিছু এক এক করে তার চোখের সামনে ভাসতে লাগলো। হঠাৎ করেই শ্রেয়সীর শরীরটা কেমন যেন খারাপ হতে লাগলো। শ্রেয়সী ইন্টারভিউ হল থেকে বেরিয়ে গেল। ইন্টারভিউ হলে সম্রাটও উপস্থিত ছিল। সম্রাট যখন দেখল যে শ্রেয়সী এইভাবে অসুস্থ বোধ করছে তখন সে মনে মনে খুব চিন্তিত হতে লাগলো, কারণ সম্রাট এই কয়েকদিনেই শ্রেয়সীকে অন্তর থেকে ভালোবেসে ফেলেছে। শ্রেয়সী যখন ইন্টারভিউ হল ছেড়ে চলে গেল তখন সম্রাটও তার পেছন পেছন গেল। সম্রাট শ্রেয়সীকে বলতে লাগলো, কি হয়েছে শ্রেয়সী, তোমার কি শরীর খারাপ লাগছে? তখনই শ্রেয়সী বলতে লাগলো, না সম্রাট, তুমি যাও ইন্টারভিউ হলে গিয়ে ইন্টারভিউটা নাও, আমি এই সমস্ত কথা তোমাকে পরে জানাচ্ছি। কিছুক্ষণ বাদে শ্রেয়সী নিজেকে সামলে নিয়ে ইন্টারভিউ হলে প্রবেশ করলো এবং অজয়কে বলতে লাগলো, দেখুন, আপনাকে আমরা এখানকার গার্ড হিসেবে নিযুক্ত করতে পারি। আপনার স্যালারি হবে 15,000 টাকা। তবে এখানে চাকরি করার একটা শর্ত রয়েছে, আপনি 5 বছরের মধ্যে এখান থেকে অন্য কোথাও চাকরি নিয়ে যেতে পারবেন না। 5 বছর আপনার এখানেই চাকরি করতে হবে। অজয় সঙ্গে সঙ্গেই এই শর্তে মেনে নিল এবং এগ্রিমেন্ট পেপারে সাইন করে দিল। অজয় যখন এগ্রিমেন্ট পেপারে সাইন করলো সঙ্গে সঙ্গেই শ্রেয়সী তার নিজের পরিচয় অজয়কে জানাতে লাগলো। সে বলতে লাগলো, কি অজয়, তুমি কি আমাকে দেখে চিনতে পারছো না? অজয় যখন শ্রেয়সীর মুখে একথা শুনলো সে অবাক হয়ে গেল। সে বলতে লাগলো, না ম্যাডাম, আমি তো আপনাকে চিনতে পারছি না। তখনই শ্রেয়সী বলতে লাগলো, আমি তোমার সেই স্ত্রী যাকে তুমি ডিভোর্স দিয়ে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলে, যাকে তুমি কুৎসিত বলে অপমান করেছিলে, প্রতিনিয়ত যার উপর অত্যাচার চালিয়েছিলে। দেখো, আজ তোমাকে আমার পায়ের তলাতে থাকতে হচ্ছে। আজকের পর থেকে দীর্ঘ 5 বছর পর্যন্ত তুমি এটা ভালো মতো বুঝতে পারবে যে একটা মানুষের উপর বিনা কারণে অত্যাচার করলে তার শারীরিক এবং মানসিক পরিস্থিতি কেমন হয়। শ্রেয়সীর কথা শুনে অজয় তো হতবাক হয়ে গেল। সে শ্রেয়সীর পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। সে বলতে লাগলো, শ্রেয়সী, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি। তখনই শ্রেয়সী বলল, আজকে তুমি এটা অনুভব করছো যে তুমি জীবনে ভুল করে ফেলেছো, এর কারণ হলো আজকে আমি এত বড় কোম্পানির মালিক হয়েছি। এছাড়াও তুমি জানো যে এই 5 বছরের মধ্যে আমি তোমার জীবন ছারখার করে দেব। তুমি যেমনভাবে আমার উপর অত্যাচার করেছিলে তার থেকে বেশি আমি তোমাকে সুদ সমেত ফেরত দেব। আজ এই ভয়ের চোটেই তুমি আমার পায়ে পড়ে আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, কিন্তু অজয়, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি যেমন আমার উপর দয়া দেখাওনি তেমনি আমিও তোমাকে দয়া দেখাতে পারবো না। তোমার মতো মানুষকে যদি আমি ক্ষমা করে দিই তাহলে অন্যায় সহ্য করা হবে, আর অন্যায় সহ্য করা অন্যায় করার থেকেও বেশি বড় অপরাধ। এমনটা বলেই শ্রেয়সী সেখান থেকে চলে গেল। সম্রাট যখন শ্রেয়সীর মুখে এই সমস্ত কথা শুনল তখন সে অবাক হয়ে শ্রেয়সীর দিকে তাকিয়ে রইল। সম্রাট ভেবেছিল শ্রেয়সী হয়তো খুবই শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু আজ সম্রাট এটা বুঝতে পারল যে শ্রেয়সী খুব দৃঢ় প্রতিজ্ঞ এবং শক্ত মনের মানুষ। সে জানে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। আজকে সম্রাট শ্রেয়সীকে আরও বেশি করে ভালোবেসে ফেলল। শ্রেয়সী যখন বাড়িতে ফিরল তখন সম্রাট শ্রেয়সীকে নিজের মনের কথা জানালো। সম্রাট বলতে লাগলো, শ্রেয়সী, আমি তোমাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাই। আমার মনে হয় তুমি আমার জীবনটা সুন্দর করে গড়ে তুলতে পারবে। সম্রাটের মুখে এমন কথা শুনে শ্রেয়সী তো অবাক হয়ে গেল। সে সম্রাটকে বলতে লাগলো, কিন্তু সম্রাট, এটা কখনোই সম্ভব নয়। তুমি জানো না আমার সঙ্গে কি কি ঘটেছে। এছাড়াও আমার আগে একবার বিয়ে হয়ে গেছে, আমি ডিভোর্সি মহিলা। তুমি আমার সঙ্গে কেন বিয়ে করতে চাইছো? তুমি একটা ভালো মেয়ে পাবে, সুন্দর জীবন পাবে। শুধু শুধু আমার সঙ্গে বিয়ে করে নিজের জীবনটাকে এইভাবে খারাপ করে দিও না। কিন্তু সম্রাট শ্রেয়সীর কোনো কথাই শুনতে চাইছিল না। সম্রাট শান্তিপ্রিয়া দেবীকে নিজের মনের কথা জানালো।
শান্তিপ্রিয়া দেবী তো অনেক আগের থেকেই শ্রেয়সীকে নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছিলেন। তিনি যখন জানতে পারলেন যে সম্রাট শ্রেয়সীকে ভালোবাসে, তখন শান্তিপ্রিয়া দেবীও শ্রেয়সীকে নিজের বৌমা হিসেবে আপন করে নিতে চাইলেন। এদিকে শান্তিপ্রিয়া দেবী যখন শ্রেয়সীকে এই কথা বললেন, তখন শ্রেয়সী ওনার কথা অমান্য করতে পারলেন না। শান্তিপ্রিয়া দেবী বলতে লাগলেন, মারে, তুই তো আমার কাছে ভগবানের আশীর্বাদ হয়ে এসেছিস। আজকে তোর জন্যে আমার ব্যবসা কত রমরমা হয়েছে, আমার একাকিত্ব দূর হয়েছে। তুই আমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবেসেছিস, অনেক বেশি যত্ন করেছিস। আজকে তোর মতো বৌমা যদি আমি পাই, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার ছেলেকে তুই সঠিক পথে চালনা করতে পারবি। শান্তিপ্রিয়া দেবীর কথা শুনে শ্রেয়সী ওনার কথায় রাজি হয়ে গেল এবং কিছুদিনের মধ্যেই সম্রাট আর শ্রেয়সীর ধুমধাম করে বিয়ে হলো। শ্রেয়সী আবারও নিজের নতুন জীবন পেল। কিন্তু শ্রেয়সী সেদিন অজয়কে যে সমস্ত কথা বলেছিল, বাস্তবে কিন্তু শ্রেয়সী অজয়ের সঙ্গে তেমন কিছুই করেনি। সেদিন শ্রেয়সী শুধুমাত্র অজয়কে তার ভুলগুলো ধরিয়ে দিতে চেয়েছিল, আর সেদিন অজয় এটা খুব ভালো মতোই বুঝতে পেরে গেছিল যে সে শ্রেয়সীর সঙ্গে যা করেছে সেটা সত্যি অমানবিক। তাহলে বন্ধুরা, আজকের কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা? শ্রেয়সীর কি অজয়কে ক্ষমা করে দেওয়া উচিত হয়েছিল? শ্রেয়সীর কি সম্রাটকে বিয়ে করা উচিত হয়েছিল? বন্ধুরা, আপনারা শ্রেয়সীর সম্বন্ধে কি বলতে চান, অজয়ের সম্বন্ধে কি বলতে চান, সম্রাটের সম্বন্ধেই বা আপনাদের কি ধারণা? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, আপনারা নিজেদের কমেন্টের মাধ্যমে সমাজে একটি সঠিক বার্তা পৌঁছে দিতে পারেন, তাই নিজেদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।